বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো রাজশেখর বসুর গল্প স্বয়ম্বরা। চাটুর্যে মশাই পাঁজি দেখিয়া বলিলেন, রাত্রি ৯টা ৫৭ গতে অম্বুবাচী নিবৃত্তি, তার আগে এই বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বলিলেন, তাই তো, বাসায় ফেরা যায় কি করে? গৃহস্বামী বংশলোচনবাবু বলিলেন, বৃষ্টি থামলে সেই চিন্তা করো, আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। ঔদো বলে আয় তো বাড়ির ভেতর। চাটুর্যে বলিলেন, এই মসুর ডালের খিচুড়ি আর এই ইলিশ মাছ ভাজা। হ্যাঁ। বিনোদবাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন, তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? ও চাটুর্যে মশাই, একটা গল্প বলুন না। চাটুর্যে ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, এই ৮ বছর ওই মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। বিনোদবাবু বাধা দিয়া বলিলেন, দোহাই দোহাই চাটুর্যে মশাই, এই বাঘের গল্প আর নয়। চাটুর্যে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন, বেশ, তবে কিসের কথা বলবো? ভূতের না সাপের? এই বর্ষায় বাঘ, ভূত, সাপ এ সমস্ত অচল। একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন না। শোনো, গল্প আমি বলি না, যা বলি সমস্ত নিছক সত্য কথা। বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই বলুন। নগেন বলিল, তবেই হয়েছে, চাটুর্যে মশাই প্রেমের কথা বলবেন। বয়স কত হলো চাটুর্যে মশাই? আর কটা দাঁত বাকি আছে? প্রেম কি চিবিয়ে খাওয়ার জিনিস? ওরে গর্ধব, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। নগেন বলিল, মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে। প্রেমের আপনি জানেন কি? সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলিস উদো? তরুণ কিরে বাপু, সোজা বাংলায় বল চ্যাংড়া। ৩-২০ বয়স হলো, কেদার চাটুর্যে প্রেমের কথা জানে না, জানে যত হ্যাংলা চ্যাংড়ার দল। বিনোদবাবু বলিলেন, আহা, কেন ব্রাহ্মণকে চটাও? শোনোই না ব্যাপারটা। চাটুর্যে বলিলেন, বর্ণে শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেম তত্ত্ব বলো, সমস্ত বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে। আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চাটুর্যে, যথা বঙ্কিম চাটুর্যে, শরৎ চাটুর্যে, আর এই কেদার চাটুর্যে। কেন বলবো না? তোমাদের ভয় করব নাকি? যাক, আপনি আরম্ভ করুন। চাটুর্যে মশাই আরম্ভ করিলেন, ৮ বছরের ঘটনা, বুঝলে। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম। নগেন বলিল, এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায়। বিনোদ বলিলেন, ওই একই কথা। চাটুর্যে বলিলেন, ওরে মুক্কু, বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে, আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে ওই টুন্ডলার এদিকে। যাক, আগে ঘটনাটা শোন। গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে তার ছোট মেয়েটিকে টুন্ডলায় রেখে আসতে। জামাই সেখানেই কর্ম করে কিনা, সুবিধেই হলো। পরের পয়সায় ওই 2nd ক্লাসে ভ্রমণ, আবার ফেরবার পথে একদিন কাশীবাসও হবে। মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছিয়ে দিলুম। ফেরবার সময় টুন্ডলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রার ফেরত এক
পাল মার্কিন ভবঘুরে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে আছে। তা ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলে, আর গাড়িও তখনই ছাড়লো। তখন সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইলুম। তারপরে ক্রমে ক্রমে কামরার ভেতরটা ফুটে উঠল। দেখেই চক্ষু স্থির। ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতন আখাম্বা ঢেঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড়ি করে কি যেন বলছে। আর ওই দু বেঞ্চির মাঝে মেঝের উপর আর একটা বেঁটে মোটা সাহেব মুখ গুজে ঘুমুচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি যাচ্ছে। এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে দামি বিছানা পাতা, আর তার উপর একটা অদ্ভুত পোশাক, বোধহয় ভাল্লুকের চামড়ার। আর নানা রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে। গাড়ি চলছে, পালাবার তো আর উপায় নেই। বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতন জায়গা ছিল, তাইতে বসে দুর্গা নাম জপতে লাগলুম। কোনো গতিকে সময় কাটতে লাগলো। সাহেব দুটো শুয়েই রইল। আমারও একটু একটু করে মনে সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি। মুখখানি একেবারে চিনে করমচা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, এর মার্বেলে কোঁদা আজানুলম্বিত দুই বাহু, চোস্ত ঘাড় ছাঁটা, কেবল কানের কাছে সনের মতন দুগাছি চুল কুণ্ডলি পাকিয়ে আছে। পরনে একটি 1.5 হাতি গামছা। বিনোদবাবু বলিলেন, গামছা নয় চাটুর্যে মশাই, ওকে বলে স্কার্ট। কাঠ ফাট জানি নে বাবা, স্পষ্ট দেখলুম ওই বাঁধি পোতার গামছা খাটো করে পড়া, আর নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতন 2 পা। মোজা আছে কি নেই তা বুঝতে পারলুম না। দেহযষ্টি কথাটা এতদিন ওই ছাপার হরফেই পড়েছি, এখন স্বচক্ষে দেখলুম। হ্যাঁ, যষ্টি বটে। মাথা থেকে বুক কোমর অব্দি একদম চাঁচা ছোলা, কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই। সঞ্চারিণী, পল্লবিনী, লতেমও নয়, একেবারে জ্বলন্ত হাউইয়ের কাঠি। দেখে বড়ই ভক্তি হলো। কপালে হাত ঠেকিয়ে বললুম, সেলাম মেম সাহেব। ঠিক করে হাসলেন। পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটি কত কাঁচা ভুট্টার দানা দেখা গেল। ঘাড় নেড়ে বললেন, গুড মর্নিং। মেম নৃত্যপরা অপ্সরার মতন চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাঁতুমাতু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম বললেন, সিট ডাউন বাবু, ডারো মাত। দেবীর এক হাতে বড়া ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন। আর আমায় মারে কে? ইংরেজি ভালো জানি না, হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম। নিতান্ত স্থান না পেয়েই এই অনধিকার প্রবেশ করেছি, অবশ্য গার্ডের হুকুম নিয়ে। মেম সাহেব যেন পশুর মাপ করেন। মেম আবার অভয় দিলেন। আমিও ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বের করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেরাত চাটুর্যকে সাপে তারা করেছে, বাঘে পেঁচু নিয়েছে, ভূতে ভয় দেখিয়েছে, হনুমানের দাঁত কেচিয়েছে, পুলিশ কোর্টে উকিল জেরা করেছে, কিন্তু এমন দুরবস্থা কখনো ঘটেনি। 60 বছর বয়স, রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না, 5 দিন খৌরি হয়নি, মুখ যেন একেবারে কদম ফুল, কিন্তু
এই সমস্ত বাধা ভেদ করে লজ্জা এসে আমার আকর্ণ বেগনি করে দিলে। থাকতে না পেরে বললুম, মেম সাব ক্যা দেখতা? মেম হু হু করে হেসে বললেন, কুছ নেহি, নো অফেন্স। তুম কোন হ্যাঁ বাবু? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। আমি কি সং না চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, আই কেদার চাটুর্যে, নো জু গার্ডেন। মেম আবার হু হু করে হেসে বললেন, বেঙ্গলি? আমি সগর্বে উত্তর দিলুম, ইয়েস স্যার, হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মণ। পৈতেটা টেনে বার করে বললুম, সি আপ কন হ্যাঁ ম্যাডাম? বিনোদবাবু বলিলেন, ছি চাটুর্যে মশাই, মেয়ের পরিচয় জিজ্ঞেস করলেন, ওটা যে এটিকেটে বারণ। কেন করব না? মেম যখন আমার পরিচয় নিলে তখন আমি বা ছাড়বো কেন? মেম কিন্তু মোটেই রাগ করলেন না। জানালেন তার নাম জন জিল্টার, নিবাস আমেরিকা। এদেশে এর পূর্বেও কবার এসেছিলেন। ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞেস করলুম, এরা কারা? মেমটি বড়ই সরলা। বেঞ্চির উপরে ঢেঙা সাহেবের দিকে করে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বললেন, দ্যাট চিফ হচ্ছেন টিমোথি টোপার, নিবাস ক্যালিফোর্নিয়া। আমাকে বিবাহ করতে চান। ইনি 10 কোটির মালিক। আর যিনি গড়াগড়ি যাচ্ছেন উনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। ইনিও আমাকে বিবাহ করতে চান। এরও $10 কোটি আছে। আমি গম্ভীরভাবে বললুম, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। মেম বললেন, সেই অন্য লোক। এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারেনি। দেশটা একদম শুকিয়ে গেছে। মেথিলেটেড স্পিরিট ছাড়া কিছুই মেলে না। তাই এরা দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট? মেম বললেন, ভেরি। এমন সময় ঢেঙা সাহেবটা চোখ মিলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললেন, ইউ ইউ গেট আউট কুইক। ভেটেটাও হঠাৎ হাত পা ছুটতে শুরু করলে। আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতো তুলে নিয়ে ঢেঙার 2 গালে পিটিয়ে আদর করে বললেন, ইউ পগ, ইউ পগ। বেঁটেটাকে লাথি মেরে বললেন, ইউ পিক, ইউ পিক। দুটোই তখনই আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন, ভয় নেই বাবু। ভরসাই বা কই? আরব্য উপন্যাসে পড়েছিলুম, একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। দৈত্যটা ঘুমুলে রাজকন্যা তার বুকের উপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম, এইবার সেরেছে রে। এই মেম সাহেব দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে। এখনই 99 আংটির মালা বার করবে। যা ভয় করেছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল। মেম হঠাৎ সেটাকে দেখে বললেন, হাউ লাভলি। দেখি বাবু, কি রকম আংটি? আমি ভয়ে ভয়ে হাত দিয়ে এগিয়ে দিলুম, যেন আঙুল হাড়া অস্তর করাচ্ছি। মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিজের আঙুলে পরিয়ে বললেন, বিউটিফুল। হরে রাম, এই যে আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি। হায় হায় হায়, এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু কৌতূহল খুব হলো। বললুম, মেম সাহেব, আপকা আর কয়ঠো আংটি হ্যায়? 99। মেম বেঞ্চির তলা থেকে একটি তোরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন।
চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরো কিছু। একটা আংটির ট্রে, তাতে তাতে 20-25টা হবে। আমার সামনে ধরে বললেন, যেটা খুশি নাও বাবু। আমি বললুম, সে কি কথা, আমার আংটির দাম মোটে 9 কে। আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম, সাবধানে রাখবেন, ভেরি হোলি আংটি। মেম বললেন, ইউ ওল্ড ডিয়ার, কিন্তু তোমার উপহার যদি আমি নিই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয়। এই বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। বলল, থ্যাংক ইউ মেম সাহেব, আমি আপনার গোলাম, ফরগেট মি নট। মনে মনে বললুম, ভয় নেই ব্রাহ্মণী, এই আংটি আমি তোমার জন্যই রাখলুম। ট্রেন ইটাওয়া এসে পৌঁছলো। কেলনারের খানসামা চা রুটি মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হুজুর? মেম ট্রে রাখলেন। তারপর আমার লাঠিটা নিয়ে ঢেঙা আর মেটেকে একটু গুঁতো দিয়ে বললেন, গেট আপ টিমি, গেট আপ ব্লটু। তারা বুনো শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করে কি বললে শুনতে পেলুম না। আন্দাগে বুঝলুম তাদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞাসা করলেন, চ্যাটার্জি, তুমি খাবে? আপত্তি নেই তো? মহা ফাঁ পড়ে পড়া গেল। মৃচ্ছ নারীর সহস্তে মিশ্রিত, কিন্তু ভুরভুরে খোসবায়। শীতটাও খুব পড়েছে। শাস্ত্রে চা খেতে বারণ কোথাও নেই, আর তাছাড়া রেলগাড়ির মতন বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায়, তবে নিশ্চয়ই দোষ নাস্তি। বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন নিজ হাতে চা দিচ্ছ, তখন কেন খাবো না? তবে ওই 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 রুটিটা থাক। চায়ে মনের কপাট খুলে যায়। খেতে খেতে অনেক বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থমা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদের নৃত্য করতেন, নিরীহ বাঙালি তেমনি চায়েতেই মদের নেশা জমায়। বঙ্কিম চাটুর্যে তারিফ করে চা খেতে শেখেননি। সর্দি টর্দি হলে ওই আদা নুন দিয়ে খেতেন, তাতেই লিখতে পেরেছেন, বন্দি আমার প্রাণেশ্বর। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল, উপবন রে, চাঁদ রে, মলয় রে, কোকিল রে, তবে পঞ্চস্বর ছুটবে। এখন কোনো ঝঞ্ঝাট নেই, চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ, একটা কেরোসিন কাঠের টেবিল, দুধারে 2 তরুণ তরুণী, আর মধ্যিখানে ধুমায়মান কেটলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিলুম। মেমকে জিজ্ঞেস করলুম, আচ্ছা মেম সাহেব, এই যে 2 হুজুর গড়াগড়ি যাচ্ছেন, এরা দুজনেই তো আপনার পানি প্রার্থী, তা আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? মেম বললেন, সে একটি সমস্যা, আমি এখনো মনস্থির করতে পারিনি। কখনো মনে হয় টিমই উপযুক্ত পাত্র, বেশ লম্বা, সুপুরুষ, আমাকে ভালোবাসে খুব, কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। আর আর ওই প্লটু, যদিও পেটে মোটা আর একটু বয়সও হয়েছে, কিন্তু আমার অত্যন্ত বাধ্য, আর খুব নরম মন, একটু মদ খেলেই কেঁদে ফেলে। বড় মুশকিলে পড়েছি, দুজনেই নাছোড়বান্দা। যা হোক, এখনো ঘন্টা সময় পাওয়া যাবে, হাওড়া পৌঁছবার আগেই স্থির করে ফেলবো। আচ্ছা আচ্ছা চ্যাটার্জি, তুমি বলো না, এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত? বললুম, মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন, তাতে বোধহয় দুটিই অতি সুপাত্র। তবে কি না এরা যেরকম বেহুশ হয়ে আছেন। মেম বললেন, ও কিছু নয়, একটু পরে দুজনে চাঙ্গা হয়ে উঠবে। আমি বললুম,
আপনার নিজের যদি কোনোটির উপর বেশি ঝোঁক না থাকে, তবে আপনার বাপ মার উপর স্থির করার ভার দিন না। মেম বললেন, আমার বাপ মা কেউ নেই, নিজেই নিজের অভিভাবক। দেখো চ্যাটার্জি, আমি আমি তোমার উপরই ভার দিল। তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো। মোগলসরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে। ভেবেছিলুম একটা টাকা ছুঁড়ে চিতপুর করে দেখে মনস্থির করব, কিন্তু তুমি যখন রয়েছো তখন আর দরকার নেই। ব্যবস্থা মন্দ নয়। আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনোই পাইনি। দুজনেই ক্রোড়পতি, দুটোই পোনার মাতাল। একটা লম্বায় বড়, আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে। বিদ্যা বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি তা শুধু ঘোঁত আর ঘোঁত। চুলোয় যাক, মেমের যখন আপত্তি নেই তখন যেটা হয় নাম বলবো। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে, তবে বলবো, মা লক্ষ্মী, মাথা যখন আগেই মুড়িয়েছ তখন বাকি কাজটুকুও সেরে ফেলো। এই দু বেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকষ্ট করো। গল্প করতে করতে বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরে একটা ছোট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মেমরা হাজরি খেতে খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাউর হয়নি। এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন। তা থেকে বেরুলো একটি ছোট আরশি, একটি লাল বাতি আর একটি পাউডারের পুঁটুলি। লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। গাড়ি থামলো। মেম বললেন, চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট করতে চললুম। চিনি আর ব্লটও রইল। এদের দিকে একটু নজর রেখো, যেন জেগে উঠে আবার মারামারি না করে। আর যদি সামলাতে না পারো তবে এই চেইন টেনো। আহা, কি সোজা কাজই দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে। তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গা নাম জপ করতে লাগলুম। ঢেঙা সাহেবটা উঠে বসেছে। হাই তুললে, চোখ রগড়ালে, আঙুল মটকালে, আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুমে গেল। তখন বেটেটা তড়াং করে উঠে পোলা ব্যাঙের মতন থপ করে আমার পাশে এসে বসলো। আমি ভয়ে ছেঁচাতে যাচ্ছিলুম, কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, গুড মর্নিং স্যার। আমি হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। আমি সাহস পেয়ে বললুম, সেলাম হুজুর। আমার 10 কোটি ডলার আছে, প্রতি মিনিটে আমার আয়। হুজুর দুনিয়ার মালিক, তা আমি জানি। ব্লটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বললে, লুক হিয়ার বাবু, আমি তোমাকে 5 টাকা বকশিস দেবে। কেন কেন হুজুর? মিস জিল্টারকে তোমার রাজি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। তোমারই ওপর সমস্ত ভার। ধরো, তুমি কন্যাকর্তা। ওই ওই টিমোথি টোপার, ও অতি পাজি লোক। ওর সমস্ত সম্পত্তি আমার কাছে বাঁধা আছে। ও একটা পাড় মাতাল পপার। ওর সঙ্গে বিয়ে হলে মিস জিল্টার মনের দুঃখে মারা যাবেন। এই বলে ব্লটো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। একটা বোতলে একটু তলানি পড়েছিল, সেটুকু খেয়ে ফেলে বললে, বাবু, তুমি তুমি জন্মান্তর মানো। মানি বই কি? আমি আমি আর জন্মেছিলাম একটি তৃষিত চাতক পক্ষী, আর আর এই মেম ছিল একটি রূপসী পানকৌড়ি। আমরা দুটিতে। এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। ব্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করেই ফের নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগলো। ঢেঙা সাহেব, মেম যাকে ওই টিমি বলে, ফিরে এসে নিজের বেঞ্চে গ্যাঁট হয়ে বসলো।
তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাই তুললে, চোখ রগড়ালে, আমার দিকে একবার করুণ নয়নে চেয়ে বাথরুমে ঢুকলো। এবার টিনির পালা। ব্লটো সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললুম, গুড মর্নিং স্যার। তুমি আমার হাতটা ভীষণ মোচড় দিলে। বললুম, ও বাবা। তুমি বললে, তোমার হাড় আমি গুঁড়ো করে দেব। ভয় ভয়ে বললুম, ইয়েস স্যার। তোমায় তোমায় আমি থেতলে জেলি বানাবো। ইয়েস স্যার। মিস জোন জিল্ডারকে আমি বিয়ে করবই। আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে তাকে না বলো, তবে তোমাকে আমি বাঁচতে দেব না। ইয়েস স্যার। আমার আমার অগাধ সম্পত্তি, 5টা হোটেল, 10টা জাহাজ কোম্পানি, 25টা সুটকি শুয়োরের কারখানা। ব্লটোর কি আছে? একটা মদের চোরা ঘাঁটি, তাও আমার টাকায়। ব্লটো একটা হতভাগা মাতাল বেটে বজ্জাত। ব্লটো বোধহয় আড়ি পেতে সমস্ত শুনছিল। হঠাৎ কামরায় ছুটে ফিরে এসে ঘুষি তুলে বললে, কি? এ হতভাগা, কি মাতাল, এ বেটে বজ্জাত। সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে। হিন্দি গালাগালের প্রসাদ গুণ খুব বেশি, তা স্বীকার করি, কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও, তবে বিলিতি গাল শুনো। বিশেষ করে ওই মার্কিনি গাল। একটি লবজ যেন তোপ, কানের ভিতর দিয়ে মরমে পশে। ইংরেজি আমি ভালো জানি না, সব গালাগালির অর্থ বুঝতে পারিনি, কিন্তু তাতে রসগ্রহণের কিছুমাত্র বাধা হয়নি। দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল। তারা বাকযুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হলো। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি যখন কানপুরে এসে থামলো, তখন টের পাইনি। হন হন করে মেম সাহেব এসে পড়ল। এই গজকচ্ছপের লড়াই থামানো কি আর তার কাজ? বললে, Timmy dear, don't, Blotto darling, don't, please don't. কিছুই ফল হলো না। আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম। ফার্স্ট সেকেন্ড ক্লাস সমস্ত খালি। ডাইনিং কারে সকলে তখন খানা খাচ্ছে। কাকে বলি? ওই যে একটা সাদা ফ্ল্যানেলের প্যান্টুলুন। হ্যাঁ সাহেব প্ল্যাটফর্মে পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম স্যার, লেডির মহা বিপদ। সাহেব হুঁশ করে একটি জোরে শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে 2 বেটাকেই পিটছিলেন, কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই, সমানে জুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলেন, হ্যালো জোন, ব্যাপারটা কি? মেম তাড়াতাড়ি ব্যাপার বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লটোকে থামাবার চেষ্টা করলে, কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবের তখন হাত ছুটল। বাপরে কি ঘুষির বহর! টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঠুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগলো। ব্লটো কোক করে বেঞ্চে তলায় চিৎপাত হয়ে পড়ল। বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। ইনি বিখ্যাত মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি মিস্টার চ্যাটার্জি, ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড। সাহেব আমার মুখখানা দেখে বললে, সাম বিয়ার্ড। মেম বললেন, থাকুক দাড়ি, ইনি অতি জ্ঞানী লোক। সাহেব আমার হাতটা খুব করে নেড়ে দিয়ে বললে, হাই ডুডু, বেশ শীত পড়েছে নয়? ধাঁ করে আমার মাথায় একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জোন, অত গোলমালে কাজ কি? টিমি আর ব্লটো দুজনেই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি এই বিল সাহেবকে বিয়ে করুন, এ খাসা লোক। মেম বললে, আশ্চর্য, আমার এই কথা এতক্ষণ মনেই পড়েনি।
বিল, তুমি আমায় বিয়ে করবে? বিল বললে, ব্রাদার, কে বলে আমি করব না? রাধা মাধব, রাধা মাধব। সাহেব জাতটা ভারী বেহায়া। বিলকে বাধা দিয়ে বললুম, রোসো সাহেব, রোসো, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার, মানে কন্যাকর্তা। তোমার কুলশীল আগে জেনে নি, তারপর আমি মত দেব। বিল বললে, আমার ঠাকুরদা ছিলেন মুচি, আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করতেন। আমি বললুম, তাতে কুল মর্যাদা কমে না। তোমার আয় কত? বিল একটু হিসেব করে বললে, মিনিটে 1000, ঘন্টায় 6 লাখ। কিন্তু চিন্তা করবেন না, আমার মাসি মারা গেলে আয় আর একটু বাড়বে। আর 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি, তাতে তিমি মাছ কিলবিল করে। বললুম, থাক থাক থাক, আর বলতে হবে না, আমি মত দিলুম। এগিয়ে এসো, এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়াল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্ব কই? জানলা দিয়ে গলা বাড়িয়ে বললুম, আই কুলি, কুলি, এই জলদি থোড়া ঘাস ছিড়কে লাও, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি না। বললুম, যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পুত্রও হবে, আর এই লক্ষ্মী এই সঁপে দিলুম। কিন্তু খবরদার বেটা, বেশি মদ টদ খেও না, তাহলে ব্রহ্মসাপ লাগবে। সাহেব আর একবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে নড়া ছিঁড়ে দিলে। মেমকে বললুম, মা লক্ষ্মী, তোমার ঠোঁটে সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা, ও আশীর্বাদটা আমাদের অবলাদের জন্যেই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমিদের দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কতক শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির উপর। বিনোদবাবু বলিলেন, ছি 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 ছি। চাটুর্যে মশাই বলিলেন, দেবী চৌধুরানীতে ওই রকম লিখেছে বটে। আচ্ছা চাটুর্যে মশাই, এই পাকা লঙ্কার আস্বাদটা কি রকম লাগলো? তাতে ঝাল নেই। আরে ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করেই ভক্তি শ্রদ্ধা জানায়, তাতে লজ্জা পাওয়ার কি আছে? চাটুর্যে মশাই বলিতে লাগিলেন, তারপর দেখি ওই ঢেঙা আর বেঁটে মুখ চুন করে নেমে যাচ্ছে, জন্দুই কুলি তাদের মালপত্তর নামাচ্ছে। গাড়ি ছাড়ল, বিল আর জন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখতে লাগলুম। জন বললে, চ্যাটার্জি, এই আনন্দের দিনে তুমি অমন ম্লান হয়ে বসে থেকো না, আমাদের নাচে যোগ দাও। বললুম, মাদার লক্ষ্মী, আমার কোমরে বাত, নাচতে কবরেজের বারণ আছে। তবে তবে তুমি গান গাও, আমরাই নাচি। কি আর করা যায়, পড়েছি জগনের হাতে, একটা রামপ্রসাদই ধরলুম। সমস্ত পথটা এইরকম চলল। অবশেষে মোগল সরাই এলো। মেম বললে, কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে। আমি যেন 3 দিন পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্যই তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ। তারপর নেমে কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতা যাত্রা। বিনোদবাবু বলিলেন, আচ্ছা চাটুর্যে মশাই, গিন্নি সব কথা শুনেছেন? কেন শুনবেন না? সতীলক্ষ্মী, তার 50 বছর বয়স হয়েছে। তোমাদের নবীনাদের মতন অবুঝ নন যে অভিমানে চৌকির হবেন। আমি বাড়ি ফিরে এসেই তাকে সমস্ত বলেছি।
চাটুর্যে গিন্নি শুনে কি বললেন? তক্ষুনি একটা উড়ে নাপিত ডেকে বললেন, দে তোরে, বুড়োর মুখখানা আচ্ছা করে চেয়েছে, ওই ম্লেচ্ছ মাগি উৎকৃষ্ট করে দিয়েছে। তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পড়লেন। বউ ভাতের ভোজটা কিরকম খেলেন সেটা তো বললেন না। সে দুঃখের কথা আর নাই বা শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলো ওরা কেউ নেই। একটা খানসামা বললে বিয়ের পরদিনই বেটি পালিয়েছে আর সাহেব তাকে খুঁজতে গেছে।